আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। যাদের রক্তে মুক্ত এ দেশ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল 7:05 প্রথমে রাষ্ট্রপতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসা যে সাধারণ মানুষ, তারা এই দিবস নিয়ে কি বলছেন? তারই ভোর থেকেই কিন্তু প্রথমে রাষ্ট্রপতি, তারপরে প্রধান উপদেষ্টা এখানে শ্রদ্ধা জানিয়েছেন। তাদের শ্রদ্ধা জানানোর পরে কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শহীদ বেদি, এবং শহীদ বেদিতে পর্যায়ক্রমে প্রতিটি মানুষ এসে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরাও এখানে শ্রদ্ধা জানিয়েছেন। সাধারণ মানুষ যারা শ্রদ্ধা জানিয়েছেন তাদের মূল মেসেজ একটি, যে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে হবে। স্বাধীনতার 53 বছর পরেও যে বৈষম্যগুলো রয়েছে দেশে, সেই বৈষম্যগুলোকে দূর করতে হবে। বৈষম্য দূর করে সাধারণ মানুষের, মুক্তিযোদ্ধাদের যে প্রতিজ্ঞা ছিল একটি সুন্দর বাংলাদেশ গড়ার, সেই বাংলাদেশ যেন করতে পারি, সেই আশাই তারা করছেন। এবং বিশেষ করে রাজনৈতিক দল যারা রয়েছেন তারা বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার পাবে দেশ, এমনটি তারা আশা করছেন। খুব দ্রুতই সেই নির্বাচন হবে, এমনটি বলে গিয়েছেন কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আমরা অনেক সাধারণ মানুষ, যুদ্ধহত মুক্তিযোদ্ধা, অনেকের সঙ্গে কথা বলেছি। সবার চাওয়া কিন্তু একটি, যে একটি সুন্দর বাংলাদেশ হোক, যেন এই দেশে কোনো ধরনের বৈষম্য না থাকে, সেটি তারা মূলত চাচ্ছেন। এবং পর্যায়ক্রমে আমরা দেখছি বেলা যত বাড়ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। আপনি ঠিক দেখতেই পাচ্ছেন যে সব রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনের মানুষরা তারা আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা জানানোর শেষে কিন্তু তারা সুশৃঙ্খলভাবে সেখান থেকে তারা চলে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে জাতি স্মরণ করছে 71 শহীদ বুদ্ধিজীবীদের। ভোরে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর ঢল নামে সাধারণ মানুষের। দিবসটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে জনতার ঢল নামে রায়ের বাজার বধ্যভূমিতেও। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, এতদিন বুদ্ধিভিত্তিক সমাজ সংকুচিত হয়েছিল, অনেকের উপরে অত্যাচার হয়েছে, তবে যারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন তাদের জন্য এখন অবারিত পরিবেশ এসেছে। শরীয়ত খান জানাচ্ছেন বিস্তারিত। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের দ্বার উন্মুক্ত করে দেয়া হয়। কুয়াশায় ঢাকা ভোরে জাতির কৃতি সন্তানদের স্মরণ করতে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তাদের এই আত্মদানকে আমাদেরকে ধারণ করতে হবে, এখান থেকে প্রেরণা নিয়ে এই জাতিকে পুনর্গঠন করতে হবে, গঠন করতে হবে। একদিকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে হয়, আইনের শাসন যেন নিশ্চিত হয়, বিচার বিভাগের স্বাধীনতা যাতে নিশ্চিত হয়, সংবাদপত্রের স্বাধীনতা যাতে নিশ্চিত হয়। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন। এ সময় দেশ গঠনে 24-এর তরুণদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি,
সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বধ্যভূমিতেও ঢল নামে সব স্তরের মানুষের। এই দিনে যেসব মেধাবী মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এমন প্রত্যাশা রাজনৈতিক ব্যক্তিত্ব আর সংস্কৃতি কর্মীদের। এই দেশ এই দেশের মানুষের দেশ হবে, কোন একটি বিশেষ দলের দেশ হবে না। আজকের এই দিনে এটাই আমরা কামনা করি। তারা যে আত্মদান করেছিলেন এই দেশটাকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের আদর্শ প্রতিষ্ঠিত হলে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হবে বলে মনে করি। দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের যেন সবাই সম্মান দেন, এমন আহ্বান মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার। মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় নাই, এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা ৭১-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না। স্বাধীনতার এত বছরেও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত যারা এখনো বিচারের আওতায় আসেনি তাদের বিচারের দাবিও জানানো হয়। শরীয়ত খান, RTV, ঢাকা। এই মুহূর্তে রায়েরবাজার বুদ্ধিজীবী বধ্যভূমিতে আছেন আমাদের সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, বুদ্ধিজীবী বধ্যভূমিতে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা কি বলছেন এবং বাংলাদেশের ইতিহাসের যে সঠিক ইতিহাস সেটি ধরে রাখার জন্য তাদের প্রত্যাশার জায়গাটি কি? তানি ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আসলে জাতি যখন ঠিক বিজয়ের দ্বারপ্রান্তে, তার ২ দিন আগে আসলে এই জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদেরকে চিহ্নিত করে করে পাক হানাদার বাহিনীর যারা ছিল এবং যারা ঘাতক ছিল তারা আসলে হত্যা করে এবং এই বধ্যভূমিগুলোতেই কিন্তু তাদেরকে হত্যা করে ফেলে রাখা হয়। তবে স্বাধীনতা অর্জনের, দেশ স্বাধীন হওয়ার আরও ২-১ দিন পর কিন্তু জাতি জানতে পারে যে এই দেশের যে মেধাবী মানুষগুলো যারা সূর্য সন্তান তাদেরকে হত্যা করা হয়েছে এই বধ্যভূমিগুলোতে। তারপরেই কিন্তু তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই স্তম্ভগুলো করা হয়। আর তাদেরকে আসলে শ্রদ্ধা জানাতে এই সকাল থেকে, আজকে যেহেতু 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, তাদেরকে শ্রদ্ধা জানাতে সকালের যে কুয়াশা উপেক্ষা করেই মানুষের ঢল নামে। বিভিন্ন স্তরের মানুষ আসতে থাকে, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও এখানে শ্রদ্ধা জানিয়েছেন। তাদেরকে ফুলেল শ্রদ্ধা জানান শহীদ বেদিতে এবং তাদেরকে শ্রদ্ধা ভরে আসলে স্মরণ করেন যে তাদের যে আত্মত্যাগ ছিল সেই ত্যাগ যেন জাতি ভুলে না যায়, তাদের সেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়েই যেন তারা আসলে আগামীর প্রজন্ম যেন বেড়ে ওঠে, এমনটি আসলে প্রত্যাশা জানিয়েছে অনেকেই। এবং অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা আসলে বলছেন যে যাদের বিচার এখনও, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এখনও বিচারের আওতায় আসেনি তাদেরকে কিন্তু আসলে বিচারের আওতায় আনতে হবে এবং নতুন প্রজন্মের যারা আছেন তারা কিন্তু বৈষম্যহীন একটি সমাজ আসলে প্রত্যাশা করছেন এবং অনেকের সন্তানকে নিয়ে অনেক বাবা মা এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে। তাদেরকে কিন্তু এই নতুন প্রজন্মকে কিন্তু ইতিহাস জানাতে, তারা যেন সঠিক ইতিহাস জেনে আসলে বড় হয় এবং আগামীর বাংলাদেশ যেহেতু তাদের হাতেই, তারা যেন সঠিক ইতিহাস জেনে বড় হয় এমনটি জানানোর জন্যই কিন্তু বাবা মা তাদেরকে সাথে করে নিয়ে এসেছে। এবং সবাই চাচ্ছে একটি বৈষম্যহীন সমাজ এবং যারা আত্মত্যাগ করে গেছেন তাদেরকে যেন আসলে জাতি সম্মান করে, তাদেরকে শ্রদ্ধা করে, সারা জীবন যেন মনে রাখে, এমনটি আসলে প্রত্যাশা করছেন সবাই। তো রায়েরবাজার বধ্যভূমি থেকে এই ছিল তানি আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। পরাজয় নিশ্চিত জেনেই বিজয়ের মাহেন্দ্রক্ষণে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা। বাংলাদেশ স্বাধীন হলেও এদেশ যাতে মাথা তুলে ঘুরে দাঁড়াতে না পারে তাই এমন পৈশাচিক পরিকল্পনা পাকিস্তানের। স্বাধীনতা বিরোধীদের হেরে যাওয়ার ক্ষোভ আর হতাশা থেকে নারকীয় নির্মম নির্যাতনের ক্ষতচিহ্ন স্পষ্ট বুদ্ধিজীবীদের হত্যার ছবিতে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। পাকিস্তানি স্বৈরশাসকের নিপীড়নের বিরুদ্ধে বাঙালিকে ঐক্যবদ্ধ আন্দোলনে প্রেরণা সঞ্চার করেছিলেন রাজনীতিকদের মতো বুদ্ধিজীবীরাও। রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পাশাপাশি বুদ্ধিজীবীদের বৌদ্ধিক প্রেরণায় শানিত হতে থাকে বাঙালির স্বাধীনতার স্বপ্ন। বুদ্ধিজীবীরাই বাঙালির জাতীয়তাবাদী চেতনায় সমাজকে উদ্বুদ্ধ করেছেন সবচেয়ে বেশি।
মুক্তির নেশায় ক্ষিপ্র বাঙালির সাথে 9 মাস যুদ্ধ চালিয়ে নাস্তানাবুদ পাকিস্তানি হানাদাররা যখন বুঝতে পারে জয়ের আর সম্ভাবনা নেই, তখন বুদ্ধিজীবী হত্যার নারকীয় ছক আঁকেন শত্রুরা। চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারেরও বেশি বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, প্রকৌশলী, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, কবি, দার্শনিক, বৈজ্ঞানিক ও সাহিত্যিককে রাতের অন্ধকারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। বুদ্ধিজীবীদের বাঁচিয়ে রাখলে দেশদ্রোহীদের দেশের মাটিতে টিকে থাকা দুষ্কর হবে, সেই আশঙ্কায় ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে হত্যা করা হয় তাদের। বিজয়ের মাত্র 2 দিন আগে 14 ডিসেম্বর রাতে পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলীর নেতৃত্বে একদল বিকৃত মস্তিষ্কের সামরিক কর্মকর্তারা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নারকীয় হত্যাকাণ্ড ঘটায়, যাদের সহযোগিতা করে এদেশে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা। বুদ্ধিজীবীদের বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার পর যেভাবে হত্যা করে তা দেখলে যে কারো পিলে চমকে যাবে। দেশ স্বাধীন হওয়ার পর ঢাকার মিরপুর ও রায়ের বাজার সহ দেশের বিভিন্ন স্থানে পাওয়া গেল তাদের দলিত গলিত লাশ। কোনোটি ছিল জবাই করা, চোখ মুখ বাঁধা অজস্র লাশের কোনোটি শনাক্ত সম্ভব হলেও অসংখ্য লাশ শনাক্ত করা সম্ভবই হয়নি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। 16 ডিসেম্বর উপলক্ষে ফুলের পরিচর্যা আর বেচা কেনায় সরগরম হয়ে উঠেছে সাভারের বিরুলিয়ার কয়েকটি গ্রাম। এখানকার ফুল যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। ফুলের ভালো ফলন এবং দাম পাওয়ায় খুশি চাষিরা। ফুল চাষে সব রকম সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। বিশেষ দিবস এলেই সাভারের বিরুলিয়ার ফুল চাষি ও ক্রেতা বিক্রেতাদের কর্মচাঞ্চল্য বেড়ে যায় কয়েক গুণ। দীর্ঘদিন ধরে এখানকার কয়েকটি গ্রামে চাষ হয় গোলাপ সহ নানা ধরনের ফুল। চলতি মৌসুমে উপজেলায় 305 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। বিপুল গোলাপ চাষ হওয়ায় খ্যাতি পেয়েছে গোলাপ গ্রাম নামে। প্রতিদিন নানা বয়সী দর্শনার্থী ও ক্রেতাদের পদচারণায় মুখর থাকে ফুলগ্রামের পথঘাট। শিশির ভেজা সতেজ ফুলের সুবাস নিতে অনেকেই আসছেন ফুল কিনতে, কেউ বা আসছেন দেখতে। আমার হাজবেন্ডকে থ্যাংক ইউ জানাবো যে আমার এত সকাল সকাল আমাকে এখানে নিয়ে আসছে ঘোরার জন্য। বিজয় দিবসের চাহিদা পূরণে দিনরাত চাষিরা ব্যস্ত সময় পার করছেন ফুল চাষ ও পরিচর্যায়। আসছেন ক্রেতারাও। আমাদের প্রস্তুতি ভালোই। আমরা এবার ফুলের চাহিদা আগের বছরের তুলনায় এবার চাহিদাটা একটু বেশি, কিন্তু আমাদের বাগানে এবার ফুলটা একটু কম। প্রচুর পরিমাণে এই জায়গায় গোলাপ আছে, তারা একটু কম নিলেও পারে। দোকানে আমার মনে হয় তারা যে দামে বিক্রি করছে দোকানেও সেম দাম। তবে ছত্রাক সংক্রমণ সহ রোগবালাই নিয়ে শঙ্কার কথাও জানান চাষিরা। শুধু আমাদের দিবসগুলোতে একটু বেশি হয়, ফুলের দামটা তখন একটু বেশি হয়ে যায়, আর সারা বছর এমনি এভারেজ দামটা মোটামুটি কমই থাকে। প্রতি বছর যে রোগটা লাগে ওই রোগটা যদি না লাগে তবে আশা করি ইনশাল্লাহ ভালো হবে। কৃষি কর্মকর্তারা আমরা খবর দেই, কখনো আসে কখনো আসে না। সম্ভাবনাময় ফুল চাষে পরামর্শ সহ সব রকম সহায়তা দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। বর্তমান সময়ে আমরা যেটি কাজ করছি সেটি হচ্ছে যে কৃষকের একেবারে দোরগোড়ায় গিয়ে আমরা তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। সামনের দিনে যাতে হচ্ছে যে এই যে যেমন আবহাওয়া একটু খারাপ হচ্ছে এই সম্পর্কে তাদেরকে আমরা সচেতন করছি। সব শঙ্কা দূর করে বিজয় দিবস উপলক্ষে ফুল বিক্রির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ হবে, এমনটাই দাবি ফুল চাষিদের। রেজওয়ান শরীফ, RTV। নদী ভাঙনে হারাতে বসেছে 3 দশকের পুরাতন পটুয়াখালীর বদনাতুলি লঞ্চঘাট। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গলাচিপার চর কাজল, চর বিশ্বাস ইউনিয়ন ও রাঙাবালির চর মুন্তাজ ইউনিয়নের লাখো মানুষকে। স্থানীয়দের পক্ষ থেকে কয়েকবার স্থানান্তর করা হলেও নদীর ভাঙনে বিলীনের পথে এই ঘাটটি। দ্রুত টেকসই ব্লক দিয়ে ঘাটটি রক্ষার দাবি স্থানীয়দের। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বদনাতলী লঞ্চঘাট। পুরাতন এই ঘাটটি গেল 5 বছরে অন্তত 400 ফিট নদীর গর্ভে বিলীন হয়েছে। স্থানীয়রা জানায় বদনাতলীর এই লঞ্চঘাট ব্যবহার করে গলাচিপা উপজেলার চর কাজল ও চর বিশ্বাস এবং রাঙাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের লাখো মানুষ জেলা সদর ও গলাচিপা উপজেলা সদরে যাতায়াত করে। কিন্তু তেতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীর ভাঙনে বদনাতলী লঞ্চঘাট দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগে স্থানীয়রা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নদীর ভাঙনে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব লঞ্চঘাটের ব্যবসায়ীরা। টেকসই পাইলিং করে লঞ্চঘাট রক্ষার দাবি এলাকাবাসীর। প্রতি মুহূর্তে আমাদের ঝড় জলোচ্ছ্বাসের সাথে আমাদের জীবন পরিচালিত হয়। আমি বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো যাতে খুব শীঘ্রই এবং
এই ভাঙন কবলিত এলাকায় ব্লক প্রোটেকশনের মাধ্যমে যেভাবে ভালো হয় সেভাবে অন্তত আমাদেরকে রক্ষা করা হোক, নাহলে এরপরে দেখা যাবে যে যতটুকু আছে অতটুকুও থাকবে না। এই ঘাটটা যখন কাজ করে যায় 6 মাস পরে একটা পূর্বের বাতাস আইলে একটু গরমে ঘাটটা ভাঙি ছুটে যায়, ঠিক সেইভাবে ঘাটটা করা হয় না এবং প্রোটেক্ট হয় না। অনেক রোগীপত্র আসে সরকার থেকে, যারা এখান থেকে গলা চিপে পটুখালি যাইতে হয়, এদের যে দুর্ভোগ এটা যদি আপনারা নিজে চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন যেটা কি হয়। সিদের আর পটুখালি যাওয়া লাগে না, এখানে হয়ে যায়। এই জন্য এই ঘাটটারে দ্রুত যদি পাইলিং করে মেরামত করে তাহলে এই অত্র এলাকার 2 শহরে 45,000 ভোটারের জনগণের একটু যাতায়াতের জন্য সুবিধা হয়। আমাদের এই লঞ্চ ঘাটটা অত্র 2টা ইউনিয়ন চরকাজল এবং চরবিশ্বাস লোকজন আসা যায় খুব দুর্ভোগের মধ্যে আছে, কারণ এই পল্টন দিয়ে আমের কোনো কিছুই করতে পারতেছে না। যদি কোনো অসুস্থ কোনো প্রেগনেন্ট কোনো মহিলা যদি থাকে তাহলে আপনাকে ওই ইতি বসেই আমার মনে হয় অবস্থা সিজার হয়ে যায়। সিধে কথা, এই অবস্থায় মনে করেন এই ঘাটটা আছে, রাস্তার থেকে একটু ঘাটটা খুবই খারাপ। এই যে নগদে কিছুদিন আগে একটা বন্যা হয়েছে, এই বন্যায় ঘাট দোকানপাট 15 থেকে 20টা দোকানের কোনো অস্তিত্বই নাই এবং ঘাটে লোকজন আসা যাওয়া করতে পারে না, পল্টন ঠিক মতো রাখা যায় না এবং ওই লোকজন এবং লঞ্চ টার্মিনালে কোন জায়গায় ঘাট দেবে, বহুত মানুষও অ্যাক্সিডেন্ট হয় এই ঘাটের কারণে এবং ঠিক মতো এই ঘাটে আমরা পল্টনে আসা যাওয়া করতে অনেক কষ্ট হইতে আছে, যার জন্য জরুরি গাড়ির মেরামতটা করা উচিত। সবসময় যাত্রী যাতায়াতের জন্য সমস্যা হয়ে গেছে, এই রেমালে ভাঙ্গে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, অনেক যাত্রী পারাপারে অনেক কষ্ট হইতেছে। আমরা যদি যাতায়াত করতেন তাহলে আমরা মনে হয় এই ওখানে বাস করতেন না, ভাঙন কবলিত এলাকায় সমীক্ষা করে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় প্রকল্প গ্রহণ করা হবে বলছে এই কর্মকর্তা। নদী ভাঙন রোধ যে কাজগুলো হয় সেগুলো অনেক কস্টলি, সেগুলো খরচ অনেক বেশি। তো আমাদের যেটা নির্দেশনা ছিল যে 50 কোটি টাকার উপরে যদি কোনো প্রকল্প হয় সেক্ষেত্রে আমাদের একটা সম্ভাব্যতা যাচাই করা হয়। তো সেই সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পটুয়াখালী জেলা এবং বরিশাল জেলা মিলে আমরা একটা স্টাডি প্রকল্প নিয়েছি, যে স্টাডি প্রকল্পে আমাদেরকে তখন সেক্ষেত্রে সুপারিশ করা হবে যে কোথায় কোথায় আমাদের যে বেশি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে বা গুরুত্বপূর্ণ জমি বা সরকারি স্থাপনা রয়েছে, সেগুলো রক্ষা করার জন্য যদি আমাদের মনে হয় যে এখানে কষ্টের থেকে আমার যে জমি জমা বা যে সম্পদ রয়েছে সেগুলোর মূল্য বেশি, আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে যদি দেখি সেগুলো যদি আমাদের ইফেক্টিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রকল্পগুলো হাতে নেব। সেটার জন্য আমাদের সময়ের প্রয়োজন, সম্ভবত যাচাই হয়তো কিছু সময় লাগবে। আমাদের প্রকল্প পরিচালক নিয়োগ হয়েছে এবং এটা ডিটেল স্টাডি হয়ে তারপরে আমরা এই প্রকল্প হাতে নিতে পারবো। টেকসই পাইলিং করে বদনাতলী লঞ্চঘাট রক্ষা করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা, মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ, সময় মতো কাজে যেতে পারছেন না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর ও হিলিতে শীতের তীব্রতায় দুর্ভোগে আছেন মানুষ। সড়ক মহাসড়কে হেডলাইট চালিয়ে ধীরগতিতে চলাচল করছে সকল যানবাহন। কুয়াশা কম থাকলেও পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। ভোর 6টায় এই জেলায় 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় দুর্ভোগে পড়েছেন কুড়িগ্রামের মানুষ, এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। তীব্র শীতে নদীর তীরবর্তী চরাঞ্চলে মানুষ কষ্টে আছে সিরাজগঞ্জে। এ বিষয়ে আরো তথ্য জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, শীতের পরিস্থিতি কেমন এবং এই শীতের কারণে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ আছেন তারা কিভাবে আসলে দিন যাপন করছেন? আসলে শীতের যে তীব্রতা তা কিন্তু দিন দিন চুয়াডাঙ্গায় বেড়ে যাচ্ছে। বিশেষ করে গত পরশু কিন্তু যে তাপমাত্রা ছিল তা 10 ডিগ্রির ঘরে ছিল। এর আগে গত এক সপ্তাহে কিন্তু 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। হঠাৎ করে আজকে কিন্তু সেই তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে চলে এসেছে। অর্থাৎ আজ সকাল 9টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 8.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 85%। তো এটিকে আবহাওয়া অফিস মৃদু শৈত্যপ্রবাহ বলছে। এই তাপমাত্রা কিন্তু আরো কমে যেতে পারে বলে আবহাওয়া অফিস থেকে আবহাওয়া বার্তায় বলা হয়েছে।
তো এই চুয়াডাঙ্গার যে নদী তীরবর্তী এলাকার মানুষ আছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে তারা যেটা জানিয়েছেন এই মৃদু শৈত্যপ্রবাহের সাথে উত্তরের হিমেল হাওয়া কিন্তু দুর্ভোগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তারা কিন্তু সঠিক সময় মতো কাজে যেতে পারছেন না। একটু বেলা হলে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলছে, এই রোদে যে তাপ কিন্তু তা কিন্তু উত্তাপ ছড়াচ্ছে না। আর কৃষিকাজ কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে যারা কৃষক আছেন তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে খুব সকাল সকাল কিন্তু তারা কাজে যেতে পারছেন না, একটু বেলা হলে কাজে যাচ্ছেন। অর্থাৎ মাঠে গিয়ে কিন্তু মাঘ মাসের যে শীতের অনুভূতি, সেই অনুভূতি কিন্তু তারা পাচ্ছেন বলে শীত অনুভব, মাঘ মাসের মতো শীত অনুভব করছেন বলে কৃষকরা জানিয়েছেন। আর এই তীব্র মৃদু শৈত্যপ্রবাহের কারণে কিন্তু ইতিমধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। তো তা নিয়ে এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।